নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, গত 3 এপিসোড ধরে আমি বাংলা সিনেমার উৎপত্তি এবং তার জার্নি নিয়ে আমি কথা বলছিলাম। গত এপিসোডে আমি 1930 দশক এবং 40 দশকের বাংলা সিনেমার জার্নি নিয়ে কথা বলেছিলাম এবং কথা দিয়েছিলাম এই পর্বে আমি 1950 দশকের এবং 60 দশকের বাংলা সিনেমার জার্নি হিসাবে আমি কিছু আলোকপাত করব এবং একই সঙ্গে আমি বলেছিলাম বাংলার 2 সুপারস্টারের কথাও আমি এই এপিসোডে বলবো এবং একই সঙ্গে আমি কিংবদন্তি ডাইরেক্টর সত্যজিৎ রায়ের কথাও আমি আলোকপাত করব। তো বন্ধুগণ, আজ আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে সত্যজিৎ রায় একজন উজ্জ্বল নক্ষত্র, আর উনার কথা না বললে বাংলা সিনেমার হিস্ট্রি আমরা কিছুই বলতে পারবো না। উনার হাত ধরেই বাংলা সিনেমার যে উত্থান হয়েছিল সেটা আমরা সবাই জানি এবং উনি বাংলা সিনেমাকে বিশ্বজগতে স্থাপিত করার জন্য অন্যতম একজন। তো বন্ধুগণ, আজ কিছু সত্যজিৎ রায়ের ছবি সম্বন্ধে কথা বলি, তারপর আর বাকিদের সম্বন্ধে কথা বলবো। বন্ধুগণ, আমরা জানি পথের পাঁচালী সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা। যে সিনেমাটা উনি 1955 সনে রিলিজ করেছিলেন এবং রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে ছবিটা সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। এই ছবিটা ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক স্বর্ণ অক্ষরে লেখা থাকবে চিরজীবন এই সিনেমাটা, কারণ এই সিনেমাটাই প্রথম ভারতবর্ষের সিনেমা, যে সিনেমাটা সমগ্র বিশ্ববাসীকে বাংলা সিনেমার প্রতি আকর্ষণের কেন্দ্রবিন্দু বানিয়েছিল। আর এই সিনেমাটাই সর্বপ্রথম বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তার ছাপ ফেলেছিল। সেটা কান ফিল্ম ইন্ডাস্ট্রিতেই, কান ফিল্ম ফেস্টিভ্যালেই বলুক বা অস্কার জন্য নমিনেশনের কথাই বলুক, থাক, সব জায়গায় এই সিনেমাটা নিজের ছাপ ফেলতে সাফল্য লাভ করেছিল এবং একই সঙ্গে এটা ভারতবর্ষের বাংলা সিনেমার প্রথম সিনেমা, যে সিনেমাটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল এবং এই সিনেমাটাই কান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছিল। বন্ধুগণ, পথের পাঁচালী সিনেমাটা সত্যজিৎ রায়ের জীবনের প্রথম সিনেমা, কিন্তু এই সিনেমাটা বানানোর জন্য সত্যজিৎ রায়েরও অনেক কষ্ট হয়েছিল। এই সিনেমাটাতে উনি যখন বানাতে যাচ্ছিলেন তখন ওনার আর্থিক দিক দিকে অনেক দুর্বল ছিলেন তিনি। সেই জন্য তিনি ওই সময় কোনো নামী অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দিয়ে সিনেমাটা বানাতে পারেননি। তখন অতি সাধারণ একদম একজন দুজনকে নিয়ে উনি অ্যাক্টর অ্যাক্ট্রেস খুঁজে উনি অতি সাধারণ অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দিয়ে উনি এই
পথের পাঁচালী সিনেমাটা বানিয়েছিলেন। কিন্তু এই সিনেমাটাই আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এই এই সিনেমার দৌলতে, এই সিনেমার সুনামের দৌলতে বাংলা সিনেমা বিশ্ববাসীর কাছে এক জায়গা বানিয়ে ফেলেছিল। তার আগ পর্যন্ত বাংলা সিনেমার এতটুকু নাম হয়নি যে বিশ্ব দরবারে বাংলা সিনেমার কে কেউ চিহ্নিত করতে পারত। কিন্তু পথের পাঁচালী প্রথম সিনেমা, যে সিনেমাটা সমগ্র বিশ্ব দরবারে এক নিদর্শন সৃষ্টি করেছিল। তারপর ওনার ডাইরেক্টরিয়াল জার্নি শুরু হয়। তিনি একের পর এক সুপারহিট ছবি দেন এবং একই সঙ্গে উনি কিছু প্যারালাল সিনেমাও দেন, যাকে আমরা আর্ট সিনেমা বলি বা আর্ট সিনেমা বলে থাকি। ওনার নির্মিত সিনেমার মধ্যে অপরাজিত এক বিশেষ স্থান লাভ করেছিল। তারপর পরশ পাথর, জলসাঘর, দেবী, তিন কন্যা, কাপুরুষ ও মহাপুরুষ, চারুলতা, গোপী গাইন, বাঘা গাইন, এই সিনেমাটা আমরা কখনো ভুলতে পারবো না। বা ওনার ফেলুদা সিরিজের কিছু সিনেমা, ফেলুদা সিরিজ তো আজও আমাদের মনে দাগ কাটে। সে কি সোনার কিল্লাই বলুন বা জয় বাবা ফেলুনাথ বলুন, সব সিনেমাই এক মানে কি বলবো, সুপার ডুপার হিট সিনেমা ছিল ফেলুদা। আর ফেলুদার চরিত্রে যে আমরা যাকে দেখেছি, উনি সেই কিংবদন্তি অ্যাক্টর, যাকে ইন্ট্রোডিউস করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। হ্যাঁ বন্ধুগণ, আমি বলতে যাচ্ছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা। সৌমিত্র চট্টোপাধ্যায় উনারই সিনেমায় প্রথম আত্মপ্রকাশ করেন অপুর সংসার সিনেমা দিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আমি ঠিকই বলছি, 1959 ইংরাজিতে অপুর সংসার সিনেমা দিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। তারপর ইতিহাস, সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের সব সিনেমাই সৌমিত্র চট্টোপাধ্যায় করেছিলেন ফেলুদার চরিত্রে। হলিউডে যেরকম আমরা জেমস বন্ড সিরিজ দেখেছি, রোজার মোর বা আরও অন্যরা যারা জেমস বন্ডের রোল করেছেন তাদেরকে আমরা যেরকম চিনতে পাই, বিশ্ববাসী যেরকম জানে, জেমস বন্ড বলতেই 2-4 জনের কথাই মনে পড়ে জেমস বন্ডের হিসাবে। আমাদের রোজার মোর বলুন বা আজকের যে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেন ড্যানিয়েল ক্র্যাগ, উনিই বলুন, ওনাদেরকে আমরা দেখতে পাই। কিন্তু একই সঙ্গে বাংলায়ও সত্যজিৎ রায়ের যে ফেলুদা সিরিজটি ছিল, সিরিজটিতেও আমরা দেখতে পাই সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফেলুদার চরিত্রে। পরবর্তীকালে অবশ্য সব্যসাচী এই সিনেমায় মানে ফেলুদার চরিত্রে অ্যাক্টিং করেছেন, কিন্তু প্রথম যেগুলা সিনেমা ছিল সবগুলাতেই সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন। যাই হোক,
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জার্নি শুরু হয়ে অপুর সংসার দিয়ে, তারপর তিন ভুবনের পার, সেটাকেও আমরা কখনো ভুলতে পারি না। তিন ভুবনের পারও এক অত্যন্ত জনপ্রিয় সিনেমা ছিল। তারপর আসে কালপুরুষ, তারপর অরণ্যের দিনরাত্রি। কি সিনেমা, মার্ভেলাস সিনেমা ছিল অরণ্যের দিনরাত্রি। অশ্বিনী সংকেতকেও আমরা ভুলতে পারি না। অশ্বিনী সংকেতের মতন সিনেমাও আমরা সত্যজিৎ রায়ের কাছ থেকেও পেয়েছি। তারপর তো হিস্ট্রি, সত্যজিৎ রায়ের অসংখ্য সিনেমা আমরা দেখতে পাই। অসংখ্য সিনেমা সত্যজিৎ রায়ের সঙ্গে ফেলুদা সিরিজ, যেটা সৌমিত্র চ্যাটার্জি করেছিলেন, একটার থেকে একটা সিনেমা ভালো ছিল। জয়া ভেলনাথ, এই সিনেমা আমরা কখনো বলতে পারবো না। যাই হোক, সত্যজিৎ রায় আজ আমাদের, সৌমিত্র চ্যাটার্জি আজ আমাদের মধ্যে নেই। গত 2 বছর হলো ওনার আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু ওনার কালজয়ী সিনেমাগুলো আমরা কখনো ভুলতে পারবো না। আর আমরা এটাও কখনো ভুলতে পারবো না যে বাংলা প্রথম সুপারস্টার পায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে দিয়ে। সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলার প্রথম সুপারস্টার। হ্যাঁ, সেটা আর একটা কথা যে ঠিক একই সময়ে উত্তম কুমারও ছিলেন। উত্তম কুমারও এক অসাধারণ অভিনেতা ছিলেন। আর উত্তম কুমারও সৌমিত্র চ্যাটার্জির মতোই বাংলার এক কিংবদন্তি নায়ক। উনিও একজন সুপারস্টার, মহানায়ক। বাংলার চলচ্চিত্রের মহানায়ক ছিলেন উত্তম কুমার। একদিকে যেমন সত্যজিৎ রায়ের ছবি, অপরদিকে আবার সৌমিত্র চট্টোপাধ্যায়, আর একই সঙ্গে ছিলেন উত্তম কুমার। উত্তম কুমার আর সুচিত্রা সেনের জুটি আজও আমরা বাংলাভাষী কখনো ভুলতে পারবে না। বাঙালিদের সর্বপ্রথম যে রোমান্টিক জুটিকে বাঙালিরা অ্যাকসেপ্ট করেছিল, সেটা হলো গিয়ে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি। উত্তম কুমারের একটার পর একটা সিনেমা, 50 দশক থেকেই উত্তম কুমার সিনেমা করছিলেন, আমাদেরকে ভালো ভালো সিনেমা দিয়েছিলেন। কিন্তু 60-এর দশক, 70-এর দশকে উত্তম কুমারের ছবি একটার পরে একটা সুপারহিট হতে থাকে এবং উত্তম সুচিত্রার জুটি হয়ে যায় বাংলার এক হাউসহোল্ড ক্যারেক্টার। বাঙালিদের মনের লোক হয়ে যায় উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি। আমরা ভুলতে পারবো না উত্তম কুমারের সপ্তপদী সিনেমা, দেওয়ানেও আমরা ভুলতে পারবো না। আমরা কি ভুলতে পারবো ভ্রান্তিবিলাস? কখনো না। চিড়িয়াখানা মনে আছে? আর অ্যান্টনি ফিরিঙ্গি, বাহ, দুর্দান্ত অ্যান্টনির রোল করেছিলেন উত্তম কুমার। উত্তম কুমারের অ্যান্টনির চরিত্র আমরা বাঙালিরা কখনো ভুলতে পারবো না। একই সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গের গান, মান্নাদের গানগুলো কি আমরা ভুলতে পারবো কখনো? কি দুর্দান্ত গান, আমরা কখনো ভুলতে পারবো না। ধন্যী মেয়ে মনে আছে তো? ধন্যী মেয়ের কথা, মৌচাককে কি আমরা বলতে পারবো? সেই মিঠু মুখার্জি, মনে আছে? মিঠু মুখার্জি সঙ্গে রঞ্জিত মল্লিক,
কি দুর্দান্ত সিনেমা! গান, মুচাকের গান মনে আছে? কি গান! ও মানুষ ভুলতে পারবো না। ও মানুষ আমরা কখনো ভুলতে পারবো না। কার সিনেমা? যার ডাইরেক্টর ছিলেন বিখ্যাত আন্তর্জাতিক ডাইরেক্টর শক্তি সামন্ত, যিনি বাংলাতে তো করেছিলেনই, হিন্দি সিনেমাও উনি অনেক অনেক সিনেমা করেছিলেন, রাজেশ খান্না, মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চনদেরকে নিয়ে। সেই শক্তি সামন্তের সিনেমা ও মানুষ। ও মানুষ শুধু হিন্দিতেও হয় নাই, শুধু বাংলাতেও হয় নাই, ও মানুষ হিন্দিতেও হয়েছিল। ও মানুষ সুপার ডুপার হিট হয়েছিল মানুষ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আনন্দ আশ্রম। আনন্দ আশ্রম কখন আমরা বলতে পারবো না। আনন্দ আশ্রমও শক্তি সামন্তেরই সিনেমা। জীবনের শেষ মুহূর্তে যেগুলো সিনেমা উত্তম কুমার বানিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল এই আনন্দ আশ্রম। আনন্দ আশ্রম শর্মিলা ট্যাগরের সঙ্গে উত্তম কুমারের জুটি কি অসাধারণ জুটি ছিল। তারপর সর্বশেষ মিঠুন চক্রবর্তীর সঙ্গে ওনার সিনেমা আসে কলঙ্কিনী কঙ্কাবতী। সেটাই সম্ভবত উত্তম কুমার সাহেবের অন্তিম সিনেমা ছিল। মিঠুন চক্রবর্তী, শর্মিলা ঠাকুর আর উত্তম কুমার কখনো আমরা ভুলতে পারবো না। তো বন্ধুগণ, আজ এখানে শেষ করছি। কথা দিচ্ছি আগামী পর্বে আরও আরও ভালো এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজ আমাকে বিদায় দেন। আশা করছি আমার এই প্রোগ্রামটা আপনাদের ভালো লাগছে। যদি আপনাদের ভালো লাগে থাকে আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বন্ধুরা, আমার এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, আজ এখানে শেষ করছি। গুড নাইট, সব্বা খের, খুদা হাফেজ।